স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বরিশালে মতবিনিময় সভায় ইসি প্রমাণ সাপেক্ষে বাতিল করা হবে ভুয়া ভোটার। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। ধুকে ধুকে চলছে সিরাজগঞ্জ মিল্কভিটা, কমেছে দুগ্ধজাত পণ্যের উৎপাদন, বন্ধ শত শত খামার। সদ্য সাবেক চেয়ারম্যানের দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। একটা গং সৃষ্টি করে এই মিল্কভিটাকে অর্থ আত্মসাতের একটা উৎস হিসেবে ব্যবহার করছে। আসবাব মেরামত আর কেনাকাটায় পুকুর চুরি। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রশ্ন, তদন্ত প্রতিবেদনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের একটা মডেলের পরীক্ষা হয়েছিল, তার পরীক্ষাটি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5000। এইগুলা কিন্তু শুনে আমাদের অবাক লাগছে যে আমরা জানতাম না যে আমাদের শিক্ষার্থীদের সাথে এরকম হচ্ছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ইসি। জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন, তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। দীর্ঘ 15 বছরে ধ্বংসের দোরগোড়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা। সিরাজগঞ্জ কারখানায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে, বন্ধ শত শত খামার। এদের অবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে 3 পর্ব ধারাবাহিকের প্রথমটি আছে। প্রান্তিক খামারি ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1977 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্কভিটা নামে পরিচিত। ঢাকা, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কারখানা এবং প্রতিটি বিভাগে শীতলীকরণ কেন্দ্র আছে কোম্পানিটির। প্রতিষ্ঠার পর থেকে নানামুখী উত্থান পতনের মধ্য দিয়ে চলছে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিভিন্ন সময়ে কর্মকর্তাদের অনিয়ম আর দুর্নীতি। শেখ নাদির হোসেন লিপু একটা গং সৃষ্টি করে এই মিল্কভিটাকে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের একটা উৎস হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিল্কভিটা এবং বাঘাবাড়ি ঘাটকে। উনি এক নায়ক তন্ত্র করতো, মানে ওনার উপরে কথা বলার কেউ ছিল না। কোম্পানির 20 বছরের তথ্য উপাত্ত যাচাই করে দেখা যায়, দুধ সংগ্রহ ও মূল্য পরিশোধের ঊর্ধ্বমুখী গ্রাফের হঠাৎ পতন শুরু হয় 2014-15 অর্থ বছরে। সবশেষ 10 বছরে যা তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। তাদের অভিযোগ, কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করতেন তারা, কিন্তু 2015 সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ নাদির হোসেন লিপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসানো হয়। ক্ষমতা পেয়েই নাদির হোসেন প্রাথমিক সমিতিকে ভেঙে দেন, চালু করেন কেন্দ্রীয় সমিতি। তার এই সিদ্ধান্তের ফলে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় শত শত গোখামার।
কেন্দ্র সমিতি কি সমিতি, কেন্দ্র সমিতি আমি কি করবো? আপনি একাই করে খাবেন, ব্যাপক সমিতি দিয়ে 10টা সমিতি দিয়ে আপনি করে খাবেন, আমার কোনো দাম কিচ্ছু নেই। এখানে 2 লক্ষ লিটার দুধ প্রতিদিন সংগ্রহ হয়েছে, এখন মাত্র 20 থেকে 25,000 লিটার দুধ হয়। কেন্দ্র সমিতি বাতিল, প্রাথমিক সমিতি চলতি। খামারিদের ঠকিয়ে দুধ বিক্রি, গোচারণ ভূমি ইজারা সহ নানা অভিযোগ আছে লিপুর বিরুদ্ধে। লিপু 250 লোকের চাকরি দিছে শুধুমাত্র তার এলাকার এবং শুধুমাত্র আমলিকের কাটারকে 4-5 লক্ষ টাকা নিছে স্যার, নেওয়ার পরে আমাদের বাদ রেখেছে। শেখ হাসিনা তার নিজের চাচাকে এখানকার চেয়ারম্যান করেছিল এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দেখছেন এগুলি এনেছে, এগুলিকে এনে টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত চালু করে নাই। যতবার মিলবিটাতে সরকারের হস্তক্ষেপ করছে ততবার মিলবিটা ধ্বংস হয়েছে, লস হয়েছে। আর এই দীর্ঘ 15 বৎসরে এটা এখন গেছে কফিনের মধ্যে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে শেখ নাদির হোসেন লিপু। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিরাজগঞ্জ মিল্ক ভিটা। এই সমবায়টা ভাঙা ঠিক হয়নি, এটার আইনের অনেক কিছু ব্যাপার আছে এখানে, কিন্তু গত সরকার এই সমবায় যারা দুধ কালেক্ট করতো, যারা দুধের মালিক, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব, তবে এখানে কিছু আইনের বাধা আছে, সেগুলি দূর করা আমাদের প্রথম কাজ। দেশের দুধ ও দুধ জাতীয় পণ্যের 40% বেশি বাজার যার দখলে, সেই মিল্ক ভিটা কেন ধুকে ধুকে চলছে তার অনুসন্ধান থাকছে আগামী পর্বে। আমিন বাবু, যমুনা নিউজ। 5টি চেয়ার মেরামতে খরচ 62,000 টাকা। কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামতে লেগেছে আরও 58,000। আসবাবপত্র মেরামত বাবদ চুয়াডাঙ্গার নার্সিং ইনস্টিটিউটে এমন অস্বাভাবিক ব্যয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তদন্তের আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ পুরনো, তবে কাঠের চেয়ার, টেবিলসহ কয়েকটি আসবাবপত্র মেরামতে লক্ষাধিক টাকা খরচ নিয়ে উঠেছে আরও প্রশ্ন। শিক্ষার্থীদের অভিযোগ শুধু মেরামত নয়, ক্রয়ের ক্ষেত্রেও একই চিত্র। ভুতুরে বিল উত্তোলন সহ নানা অনিয়ম, দুর্নীতিতে জড়িত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এগুলা কিন্তু শুনে আমাদের অবাক লাগছে যে আমরা জানতাম না যে আমাদের শিক্ষার্থীদের সাথে এরকম হচ্ছে। বেশি নিলে তো আমরা বুঝতে পারবো যে বেশি নিয়েছে, এখন কি কোন খাতে ব্যয় করেছে সেটা দেখতে হবে। প্রতিষ্ঠানটিতে ভর্তিতে নির্ধারিত ফি 6,400। সেখানে বাড়তি টাকা আদায়ের অভিযোগে এর আগে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা 10,000 দিয়েছি, মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। আমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা হয়েছিল, তার পরীক্ষার ফি 500 নিছে, আর ড্রেসের জন্য নিছে 5,000। একটা তদন্তও নাকি শুরু হয়েছিল, তো তদন্তটা কোনো কারণবশত আমি জানি না, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো কারণে সেটাতে আমরা কোনো ফলাফল পাইনি। সুষ্ঠু এবং কঠিন তদন্ত চাই এবং এর একটা নিরপেক্ষ বিচার আমাদের শিক্ষার্থীরা চাচ্ছে। এসব বিষয়ে কোনো সদুত্তর নেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে। একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় সারলেন হিসাবরক্ষক ও প্রশিক্ষক। বৈধ অবৈধ এটা তো আমি বলতে পারবো না, বলতে পারবেন না, না যে এটা বৈধ অ্যাকাউন্ট কি অবৈধ অ্যাকাউন্ট আপনি বলতে পারবেন না। ঢাকায় অ্যাকাউন্ট সেকশনে আমি কথা বলেছি যে আমার এখন জরুরি 20টা চেয়ার দরকার, কিন্তু আমার তো কেনার জন্য কোনো টাকা বরাদ্দ নাই, কিন্তু আমার রিপেয়ারের টাকা আছে। তো বলছে আপনি তাহলে রিপেয়ারের টাকা দিয়ে কিনতে পারেন। এই জন্য উনি রিপেয়ারের একটা বিল করে সেই চেয়ার আমরা কিনছি। নার্সিং ইনস্টিটিউট তত্ত্বাবধানের দায়িত্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আশ্বাস দিলেন সুষ্ঠু তদন্তের। ওনাদের যে বিভাগ আছে সেই বিভাগের মধ্য দিয়ে একটা অডিট হইতে পারে, এবং সেক্ষেত্রে এই পরামর্শটা আমরা প্রতিষ্ঠান যারা প্রধান তাদেরকে আমরা দেব, যে তারা অডিট করে তাদের স্বচ্ছতা প্রমাণ করবে। বর্তমানে 75 জন শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে সত্যতা যাচাই করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, বিমানে বোমা হামলার যে হুমকির যে ঘটনা, সেই ঘটনায় কোনো সত্যতা পাওয়া গেছে কিনা, বিস্তারিত তথ্য জানাবেন।
সোহার, বোয়িং 787 বাংলাদেশ বিমানের BG356 এই ফ্লাইটটি গতকাল রাত ঠিক 8টার দিকে যে রোমের যে বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং আসার পর যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে ঠিক ভোর 5টা নাগাদ একটি বম্ব থ্রেট সেখানে দেওয়া হয় যে কোনো একজন যাত্রী তিনি বোম ক্যারি করছেন, এরকম একটি মেসেজ আসে। সেই মেসেজ আসার পর সকাল ঠিক 9টার দিকে 9:30 নাগাদ মূলত এই বিমানটি জরুরি অবতরণ করে এবং জরুরি অবতরণের পর 250 জন যাত্রী ছিলেন, সেই 250 জন যাত্রীকে নিরাপদে সেখান থেকে ফ্লাইটটি থেকে নামিয়ে আনা হয় এবং তারা এখন টার্মিনালে অবস্থান করছেন এবং তাদের লাগেজগুলো সবই নামানো হয়েছে, কিন্তু তাদের যে হ্যান্ড ব্যাগেজ যেগুলো ছিল সেগুলো কিন্তু এখনো ফ্লাইটে রয়েছে। ফ্লাইটটির সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে সেই বিমানটিকে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে এবং সকাল 10:30 নাগাদ বোম ডিসপোজাল ইউনিট সেখানে যায় এবং ফ্লাইটটির ভিতরে প্রবেশ করে ফ্লাইটের সিট কভার এবং যে টয়লেট আছে সেখান থেকেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। এখন পর্যন্ত কিন্তু বোম বা বোম সদৃশ কোনো বস্তু সেখান থেকে উদ্ধারের খবর আমরা পাইনি। তবে বিমানবন্দরের যিনি পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি যেটি বলেছেন যে পুরোটাই নিরাপদ অবস্থায় রাখা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ফ্লাইট ডিলে হওয়া অথবা এটিসি ক্লিয়ারেন্সে কোনো ধরনের সমস্যা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু কোনোভাবেই দেখা যায়নি। তবে বিমানবন্দরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু তল্লাশি বাড়ানো হয়েছে। যাত্রীরা যারা এখন অবস্থান করছেন তাদের এখনো ইমিগ্রেশন শেষ হয়নি, ফ্লাইটটি সিকিউর করার পরই তাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করা হবে এবং তাদের হ্যান্ড ব্যাগেজগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সোহার, সাফা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে মাহফুজুর রহমান রাজু নামে এক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায় রাত থেকে নিখোঁজ ছিলেন রাজু। ভোরে খামারের ভেতর থেকে সড়কের পাশে তার মরদেহ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গো প্রজনন কেন্দ্রের কর্তৃপক্ষ ও পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘন কুয়াশায় প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 9:30টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত 3টার পর থেকে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। এ সময় নদীতে আটকা পড়ে 5টি ফেরি। ফলে তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। সকালে কুয়াশা কেটে গেলে তীরে ফিরে আসে ফেরিগুলো। এছাড়া দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া রুটে 12টি ও আরিচা কাজিরহাট রুটে 6টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাড়ে জোয়াল পড়েছে, সেই জোয়াল নিয়েই ছুটছে তেজি সার। জামালপুরের ইসলামপুরে হয়ে গেল গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় খেলার মই দৌড় প্রতিযোগিতা। প্রায় 50 বছর পর আয়োজিত খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে উৎসুক দর্শক। 17 জানুয়ারি থেকে শুরু হওয়া এই খেলায় অংশ নেয় 10টি দল। ফাইনালে বিজয়ী আগুনচরের পাংখা আলীর মই। সহকর্মী সাগর ফরাজের পাঠানো ছবিতে দেখে নেব উৎসবের শেষ দিনের আয়োজন। পঞ্চাশ 60 বছর আগের খেলা এটি। দাদারা খেলাইছে, দাদারা খেলাইছে। ফুর্তির খেলা, মানুষ দর্শক, প্রচুর দর্শক হয়। আমাদের মাঝে প্রায় ঐতিহ্যবাহী খেলা, কিন্তু খেলাটা বিলুপ্তির পথে। পরিবারের সবাই আইছি, খেলাটা অনেক ভালো সুন্দর। এই এলাকাত এরকম খেলা আর কোনোদিন হয় না, আমরা দেখি নাই কে, এবার প্রথম এই খেলাটা হইতাছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এই গরুটার দাম হয়েছে 3,20,000, আর ডানে একটা গরু আছে 3.5 লাখ টাকা দাম, আর হাওয়া বাহারি একটা বায়ের গরু আছে 4 লাখ টাকা দাম। দর্শক, শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।